প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আক্তার হাবিব সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সোনারগাঁ 24.com-এর সাপ্তাহিক আয়োজন আলাপন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত থাকেন। আজকে আমাদের অতিথি সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নূর আলম। নূর আলম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একজন ফ্রন্টলাইনার হিসাবে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বিশেষ করে এখন যে করোনা মহামারী চলছে, সেই মহামারীর সময় আপনারা পেছন থেকে সেবা দিয়ে গেছেন। আপনারা জানেন যে পৃথিবীব্যাপী মহামারী যখন ছড়ানো শুরু হলো, সেই সময়ে মানুষের মধ্যে যে আতঙ্ক, যে ভয় কাজ করছিল এবং ডাক্তার সহ সাধারণ মানুষ সবাই কিন্তু আতঙ্কমুক্ত ছিল না। তো প্রাথমিক পর্যায়ে করোনা মহামারী ছড়ানো যখন শুরু হলো, তখন ডাক্তারদের বেশিরভাগই হাসপাতালে চেম্বার করতে চাইতেন না। কারণ করোনা সম্পর্কে বর্তমান সময়ে যে বিস্তৃত ধারণা মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যে এখন আছে, প্রাথমিক পর্যায়ে তো এরকম ছিল না। তখন ভয়টি বেশি ছিল। তো সেই সময়ে একটি হাসপাতালকে চালু রাখা আমাদের জন্য সত্যিই অত্যন্ত কষ্টকর ছিল। একদিকে রোগী অত্যন্ত অপ্রতুল ছিল, হাসপাতালগুলোর কর্মচারীদের বেতন থেকে শুরু করে বিভিন্ন খরচাদি বহন করা আমাদের জন্য ছিল খুবই কষ্টকর। এরপরও আমরা হাসপাতাল এক মিনিটের জন্য কখনো বন্ধ করিনি এবং আমাদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে প্রথম দিকে সেভাবে পাইনি, কিন্তু ডিউটি ডাক্তার অর্থাৎ এমবিবিএস ডাক্তারের যে উপস্থিতি, সেটি কিন্তু আমাদের সবসময়ই ছিল এবং আমরা কখনো এই সাধারণ চিকিৎসা থেকে কোনো রোগীকে বঞ্চিত করিনি। না, সে বিষয়টির জন্য বললাম যে পেছন থেকে আপনারা যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পরিশ্রমটি করে গেছেন, সোনারগাঁবাসীর পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। শুরুতেই আপনি তো এই সোনারগাঁয়ের স্বনামধন্য একটি হাসপাতাল, যে বেসরকারি হাসপাতাল আমরা বলে থাকি, পরিচিত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালের পরিচালনার দায়িত্বে আছেন। এর পাশাপাশি সোনারগাঁয়ের যে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনেরও আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনার সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। আমরা এই সংগঠনটি শুরু করেছি গত 3 বছর ধরে। সংগঠন আমরা শুরু করেছিলাম কিছু লক্ষ্যকে সামনে রেখে, যেন চিকিৎসা সেবাকে একটা মানে আমরা নিয়ে যেতে পারি। আপনারা জানেন যে উপজেলা সদরের যে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলো আছে, সেইগুলো মান রক্ষার ক্ষেত্রে সবাই একইভাবে সামর্থ্যবান না। তো আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে সরকারের সমস্ত নীতিমালা মেনে, আপনারা জানেন যে একটি হাসপাতাল সেটিকে চালু রাখতে হলে প্রায় 10টি লাইসেন্স সেই হাসপাতালের লাগে। একই সাথে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, ডিপ্লোমা নার্স থেকে শুরু করে সরকারের বেশ কিছু নীতিমালা আছে। তো সমস্ত নীতিমালাগুলো মেনে যে হাসপাতালগুলো চালু আছে, সবাই যেন একটা মানে যে রোগীদেরকে যথার্থভাবে সেবা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই সংগঠনটি করা। তো আমরা দেখছি যে সোনারগাঁয়ে প্রতি বছর বলি আমরা নতুন নতুন বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিক এখানে তৈরি হচ্ছে। সোনারগাঁতে এরকম বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার অথবা ক্লিনিক কতগুলো আছে? আমার জানা হতে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিকের সংখ্যা 25টি। সবগুলো হাসপাতাল কি সরকারি যে নিয়ম নীতিমালা মেনে চলছে কিনা? এই বিষয়ে আমরা যতটুকু জানি যে বেশিরভাগ হাসপাতালই সরকারি নীতিমালা মেনে চলছে এবং কিছুদিন আগে আমাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে আছেন, তিনি সমস্ত হাসপাতালেরই তথ্য চেয়েছেন, হালনাগাদ তথ্য। তাদের কাছে ফাইল আকারে সমস্ত হাসপাতালের তথ্যাদি দেয়া আছে। সেখানে দেখলে সমস্ত হাসপাতালের সঠিক চিত্র পাওয়া যাবে এবং আমি বিশ্বাস করি যে সেই চিত্রের সাথে যদি তারা ইন্সপেকশন করেন, তাহলে সত্যতা বের হয়ে আসবে। নরম ভাই, আমরা এমন একটি সময় আপনার সঙ্গে কথা বলছি
যে সময়টাতে কিন্তু এই হাসপাতাল চিকিৎসা সেবা নিয়ে কিন্তু সারা দেশব্যাপী আলোচনা। তো সেই ক্ষেত্রে এই সোনারগাঁ যেই হারে সংখ্যা বাড়ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকের, সেবার মান কি বাড়ছে? প্রথমত আমি নিজেও অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে বলতে চাই যে যারা হাসপাতাল সেবায় আসবে একটা মিনিমাম তাদের সেবার মানসিকতা নিয়ে যদি না আসে তবে এই লাইনে আসা আসলে উচিত নয়, এই সেবার বিষয়ে তাদের সম্পৃক্ত হওয়া উচিত নয়। আমি কিছুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর 10,000 অনুমোদনহীন হাসপাতাল বাংলাদেশে আছে সেটি তারা খুঁজে পেয়েছে। তো যারা অনুমোদন ছাড়া চলছে তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দেশে যেটি আমরা লক্ষ্য করি, কোনো হাসপাতাল ভালো চিকিৎসা যদি দেয় হয়তো কিছু সুনাম তারা পায়, আবার যখন কোনো হাসপাতাল কোনো খারাপ বা মন্দের সাথে জড়িত থাকে, লাইসেন্সবিহীন হোক বা ভুয়া চিকিৎসকের মাধ্যমে হোক বা ভুয়া ট্রিটমেন্ট, যে ভুল ট্রিটমেন্টের কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয়, তখন সার্বিকভাবে সবার উপরেই এই দোষগুলো চাপানোর চেষ্টা করা হয়। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যে হাসপাতালগুলো ভালো চিকিৎসা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে তাদেরকে ওই যারা খারাপ করছে বা যাদের অনুমোদনহীনভাবে চলছে তাদের সাথে ঢালাওভাবে এক করে দেখা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনার সংগঠন কি ভূমিকা রাখছে? সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতি মাসেই একটি করে মিটিং করি এবং সেখানে আমরা প্রত্যেকবারই আমরা বলে দেই যে সরকারের সমস্ত নীতিমালা মেনে তারা যেন হাসপাতালগুলোকে চালু রাখে, তাদের কার্যক্রম যেন চালু রাখে। একদিকে লাইসেন্স থেকে শুরু করে অন্যদিকে বিশেষজ্ঞ ডাক্তার, সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা নার্স সহ যা যা প্রয়োজন সব কিছুই যেন তারা সমুন্নত রেখে যেন চিকিৎসা সেবা দিয়ে যায় এবং সেই বিষয়গুলোতে তাদেরকে বলে থাকেন সবসময়। আমরা বলে থাকি এবং গত 2019 সালে আমরা তাদেরকে চিঠিও দিয়েছি সভাপতি হিসাবে, যাতে তারা সরকারের নীতিমালা মেনে একটা মানের মধ্যে যেয়ে তারা যেন চিকিৎসা করে, মানহীনভাবে কোনোভাবেই যেন কার্যক্রম চালু না রাখে। এবং আপনিও দেখেছেন 2019 সালেও আমরা চিঠি দিয়েছি, 2020 সালেও আমরা চিঠি দিয়েছি, তাদেরকে আমরা সতর্কও করেছি যে কোনোভাবেই যেন তারা সরকারের নীতিমালা বহির্ভূত কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করে। কিন্তু তার কার্যকারিতা তো আমরা আসলে দেখতে পাইনি, সেটা যদি বলেন। এখন আপনারা সতর্ক করেছেন কিন্তু তারা সতর্ক হয়নি, তো সেই ক্ষেত্রে আপনার সংগঠন কি ভূমিকা রাখতে পারে, রাষ্ট্র সেখানে কি ব্যবস্থা নিয়েছে? সুন্দর কথা বলেছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের ওই ধরনের কোনো ক্ষমতা নাই যে আমরা তাদেরকে বন্ধ করে দেব, কিন্তু যেহেতু এই বিষয়গুলো কম বেশি সিভিল সার্জন অফিস এবং আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাগজপত্র জমা দেওয়া আছে, তারা যদি যাচাই বাছাই করে এবং যে সমস্ত হাসপাতালগুলো নিয়ে নানানভাবে কথা আছে সেই হাসপাতালগুলো বা সমস্ত হাসপাতালেই তারা যদি অভিযান করে এবং সেখানে যদি তারা ভুল ত্রুটি পেয়ে যায়, এগুলো সত্যিকার অর্থে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার দায়িত্ব হচ্ছে তাদেরই, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছেন তাদেরই এই দায়িত্ব। আমরা শুধু সতর্ক করতে কতটা প্রস্তুত? 100% প্রস্তুত, কারণ আমরাও চাই হাসপাতালগুলো তাদের সমস্ত সরকারের নীতিমালা মেনে একটা মানে যেয়ে তারা চিকিৎসা দেখ, মানুষ যেন সত্যিকার অর্থে চিকিৎসা পায়, কোনো মানুষ যেন প্রতারিত না হয় এবং উপজেলা সদরে যেন ঢাকা স্ট্যান্ডার্ডের যে ভালো ভালো যে হাসপাতালগুলো আছে সেই মানে যেন উপজেলা সদরে যেন হাসপাতাল ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়ে যায় এবং উপজেলার যারা মানুষ তারা যেন অল্প খরচে ভালো চিকিৎসকের মাধ্যমে তারা তাদের চিকিৎসাকে নিশ্চিত করতে পারে। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। রমন ভাই, আমরা বেশ কিছুদিন আগে গণমাধ্যমের বিভিন্ন খবরে দেখেছি যে সোনারগাঁতে যে কয়টি বেসরকারি ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার কিংবা বেসরকারি হাসপাতাল রয়েছে তার একটি ছাড়া বেশিরভাগেরই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেই। তো সেই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? আসলে এইটি অত্যন্ত দুঃখজনকভাবে পত্রিকায় ছাপানো হয়েছে। যিনি ছেপেছেন তার এই বিষয়ে সঠিক জ্ঞান যদি থাকতো তাহলে হয়তো নিউজটা এইভাবে হতো না। আসলে সরকার বেসরকারি হাসপাতাল আগে ম্যানুয়ালি নবায়ন করে দিতেন সিভিল সার্জন অফিস থেকে। গত 2.5-3 বছর আগে অনলাইনের মাধ্যমে নবায়নের প্রক্রিয়া চালু হয়
এই কার্যক্রম চালু হওয়ার পরে নানান ধরনের জটিলতা দেখা দেয়। প্রথম দিকে আমাদের কাছে বিভিন্ন রকমের তথ্য তারা যা চেয়েছেন সবই আমরা ওইভাবে দিয়েই আবেদন করেছি। তারা হার্ড কপিও চেয়েছেন, করেছি। আবার 6 মাস পরে বলেছেন যে না এটা এইভাবে হবে না, আরও ছোট করে দেন। আবার 6 মাস পরে বলেছেন যে না এটা এইভাবেও হবে না, আবেদনটা এইভাবে করে দেন। তো এই সমস্ত কিছু ভুল সংবাদের কারণে বা ভুল তথ্য ওখান থেকে মূল জায়গা থেকে দেওয়ার কারণে এই আবেদনগুলো করতে অনেকের দেরি হয়েছে। কিন্তু যারা নীতিমালা মেনে সরকারের অর্থ ব্যাংকে জমা দিয়ে যারা সঠিকভাবে আবেদন করেছে তারা তো একটি প্রক্রিয়ার মধ্যেই আছে। এখন আবেদন করার পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের লাইসেন্স নবায়নে যদি বিলম্ব হয় সে দায়িত্ব তো স্বাস্থ্য অধিদপ্তরকেই নিতে হবে। কারণ 18-19 সাল থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। যারা 18-19 নবায়ন পেয়েছেন, নবায়ন পাওয়ার পরই তারা 19-20-এর জন্য আবেদন করতে পারেন। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় বিশেষ করে সোনারগাঁতে এই অভিযোগ ওঠে যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এবং কয়েকটি হাসপাতালে সেই ধরনের তাণ্ডবও হয়েছে। বিশেষ করে স্বজনরা ভাঙচুর চালিয়েছে, সেই হাসপাতাল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তো সেই বিষয়টি আপনি কীভাবে জানেন? ভুল চিকিৎসায় যে এটা হচ্ছে সেটা কি আসলে আপনারা যারা কর্তৃপক্ষ আছেন ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনারা কতটা যত্নবান? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতেই এই সমস্যাটার সমস্ত হাসপাতালগুলোকেই ফেস করতে হয়। একটা হাসপাতালে প্রতি বছর যদি কয়েক হাজার রোগী আসে এবং একটা হাসপাতালে যদি 1000 অপারেশন হয়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সফলতাই লক্ষ্য করি। 99%-এর উপরে এখানে সফলতা থাকে। অনেক সময় রোগীদের ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিগুলো হওয়ারও অনেকগুলো কারণ আছে। একটি কারণ হচ্ছে একজন রোগী অপারেশন আগে তার সম্পর্কে যাবতীয় তথ্য ডাক্তারকে জানানো উচিত, কিন্তু রোগী অনেক সময় অনেক কিছু গোপন করে ফেলে। আর ডাক্তার যারা আছেন, বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তারা চেষ্টা করেন তার সম্পর্কে সার্বিক জানতে। কিন্তু যখন কোনো কিছু গোপন করেন, যদি কারো হার্টে সমস্যা থাকে বা অন্য যে কোনো ধরনের বড় কোনো সমস্যা থাকে এবং গোপন করার পরে ওই রোগীটি অপারেশনে নিয়ে যাওয়ার পরে অনেক সময় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে ধরনেরই ক্ষতি হোক, হাসপাতাল এমন একটি জায়গা যে রোগীরা সেখানে আসে, ভালো মানুষ সেখানে আসে না। রোগীরা ভালো হওয়ার জন্যই আসে। ডাক্তারও চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়ে রোগীকে ভালো করার জন্য। এরপরেও হয়তো 1000-2000-এ 1-2টি দুর্ঘটনা ঘটে যায় অনিচ্ছাকৃতভাবে। না, কিন্তু অভিযোগগুলো কিন্তু আসে স্পেসিফিক অনেক সময় যে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ডাক্তার, নার্স কিংবা স্টাফ যারা আছে তাদের অবহেলা। তো সেক্ষেত্রে অনেকে তারা যথাযথ দেখে না, কিংবা অনেক এই বিশেষ করে যারা সেবাগ্রহীতা তাদের সাথে অনেক খারাপ আচরণেরও তারা শিকার হন বিভিন্ন সময়। সে বিষয়টি আমরা মূলত বলতে চাচ্ছি। এইটা আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো যে যখন একটা রোগীর কোনো দুর্ঘটনা ঘটে তখন কিছু উৎসাহী মানুষ ডাক্তারের ভুলে বা চিকিৎসার ভুলের মৃত্যু ঘটেছে এরকম কিছু নিউজ লিখে ফেলে। কিন্তু পরবর্তীতে যখন তদন্তের পরে যে প্রতিবেদন দাখিল করা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডাক্তারের ওই চিকিৎসায় কোনো ভুল ছিল না। এখন পৃথিবীতে এমন কোনো হাসপাতাল কি আছে যেখানে যে কোনো ধরনের রোগী গেলে সে ভালো হবেই এই গ্যারান্টি দিতে পারে? না, সেটি নেই, কেউ দিতে পারবে না। চিকিৎসার ব্যাপারটাতে আমরা যদি এটা প্রমাণ করা অনেক কঠিন যে ভুল চিকিৎসাটা সঠিক চিকিৎসা, কিন্তু যেটা বলছে অবহেলার ক্ষেত্রে তো সেটা স্পষ্ট বুঝতে পারে সেবাগ্রহীতারা। অবহেলার আমার জানা মতে এই ধরনের অবহেলার কোনো তথ্য আমরা কোথাও সেভাবে পাইনি। তারপরেও যদি অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটে সেটি অবশ্যই দুঃখজনক এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়গুলো, শুধু আমার হাসপাতাল না সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়গুলোয় সতর্ক দৃষ্টি রাখেন এবং ভবিষ্যতে আরও যাতে রাখেন সে ব্যাপারেও আমি অনুরোধ করব। আরেকটি বিষয়, একটি হাসপাতাল খোলা থাকে, চালু থাকে, এর কার্যক্রম প্রক্রিয়া চালু থাকে, এখানে 2টি জায়গা থেকে হাসপাতালকে চালু রাখা হয়। অর্থাৎ একটি হচ্ছে ডাক্তার যারা চিকিৎসা সেবাটা দিয়ে থাকেন, আরেকটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ
যারা হাসপাতালকে সার্বিকভাবে সমস্ত কিছু সাপ্লাই দিয়ে থাকেন। এখন যখন একটি রোগীর চিকিৎসার বিষয়টি আসে, সেটি করেন মূলত ডাক্তার। আর সেই ডাক্তারের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে বা বিভিন্ন টেস্টগুলো যেগুলো রোগীর জন্য করা হয়, সেগুলোর সাপ্লাই দিয়ে থাকেন কর্তৃপক্ষ হাসপাতালে। এবং সেই কর্তৃপক্ষ, আপনারা যারা সাংবাদিক আছেন বা অন্যান্য যারা এই বিষয়ে দায়িত্বে আছেন, তারা অবশ্যই দেখবেন যে হাসপাতালগুলো নিজেদেরকে ভালো বলে দাবি করে, সেই হাসপাতালগুলোয় যারা এই মেশিনগুলো চালায়, অর্থাৎ এই মেশিনগুলো অত্যাধুনিক কিনা, এই মেশিনগুলোতে যে রিয়েজেন্ট ব্যবহার করা হয় সেগুলো ক্লাস 1 মানের কিনা, এই মেশিনগুলোর পেছনে যে ম্যান থাকে সেই মানুষগুলো ডিপ্লোমাধারী বা যথার্থ ডিগ্রিধারী কিনা, স্কিল্ড কিনা, এই বিষয়গুলো তারা অবশ্যই যদি মাঝে মাঝেই যদি তারা দেখেন, বা আপনারাও যে কোনো সময় আপনারা যদি দেখেন, তাহলে আপনারা নিজেরাই একটি ধারণা করতে পারবেন যে কোন হাসপাতালটা আসলে কোন মানের, কোন অবস্থায় আছে। আরেকটি বিষয়, অ্যাসোসিয়েশনে আছেন, তো সেক্ষেত্রে আপনারা বললেন যে আপনারা মাসে মাসে বসেন, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনারা চাপ প্রয়োগ করা কিংবা গুরুত্ব দেন কিনা? অবশ্যই আমরা গুরুত্ব দেই এবং আমরা সবাইকে আমরা বলে দেই যে মান যেন সমুন্নত রাখা হয়, রোগীর সেবা যেন সর্বোচ্চটাই পায়। আর ডাক্তার যারা আছেন, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোনো হাসপাতালে আমরা যেন চেম্বার করতে না দিই। আপনারা জানেন যে আজকে এই হাসপাতালগুলো হওয়ার কারণে এই সোনারগাঁয়ে অনেক বড় বড় ডাক্তার আসেন। যেমন আমার হাসপাতালেই ধরেন, এখানে প্রফেসর নাসিমা বেগম আসেন, উনি একজন প্রফেসর গাইনির, এবং যারা আছেন সবাই FCPS, MD, এই ধরনের বড় ডিগ্রিধারী ডাক্তার। এবং এই ডাক্তারগুলো কিন্তু কখনোই চেম্বারে কোনো মেডিকেলের দোকানে কিন্তু বসতেন না, তারা হাসপাতাল হওয়ার কারণেই এখানে তারা বসছেন, একটা পরিবেশ তারা পেয়েছেন। আর এই ধরনের ডাক্তার থাকার কারণে রোগীদেরও কিন্তু নারায়ণগঞ্জ বা ঢাকাতে যেতে হচ্ছে না, তারা কিন্তু তাদের সেবাটা এই সোনারগাঁয়ে থেকেই তারা পাচ্ছে। অর্থাৎ তাদের একদিকে আর্থিক সাশ্রয় যেমন হচ্ছে, আরেকদিকে উন্নত সেবাও তারা কিন্তু সোনারগাঁয়ে থেকেই তারা নিশ্চিত করতে পারছে। একই সাথে আপনারা জানেন যে কোনো একটা এলাকার উন্নয়নে যেমন স্কুল, ভালো কলেজ, ব্যাংক, হাসপাতাল, এগুলো সবাই কিন্তু উন্নয়নের কিন্তু অংশীদার। কারণ যদি এখানে এই মোগরাপাড়া চৌরাস্তাতে যদি 8টা 10টা হাসপাতাল এখানে আছে, প্রত্যেকটা হাসপাতালে 100 করে রোগীও যদি আসে, 1000 রোগী আসে, সেই 1000 রোগীর এখানে সাথে কিন্তু আরও 1000 লোক আসে, অর্থাৎ প্রায় 2000 লোক। এই লোকগুলো আসতে যেতে এখানে ট্রান্সপোর্টের একটা তাদের লাগে, এখানে যারা ট্রান্সপোর্টের সাথে সম্পৃক্ত তারা সুবিধা পাচ্ছে, তারা তাদের আয়টাকে বৃদ্ধি করতে পারছে। এই লোকগুলো শুধু চিকিৎসাই না, এখান থেকে নানান ধরনের জিনিস ক্রয় করছে, এখান থেকে বিভিন্ন দোকান থেকে টেলিভিশন কিনছে। আমরা সেই বিষয় থেকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে হাসপাতালগুলো চিকিৎসা সেবার পাশাপাশি কিন্তু নগর উন্নয়নও একটা ব্যাপক ভূমিকা রাখছে। এই বিষয়টিকে আমি বলতে চাচ্ছি। আমরা যেটা বলছি যে সোনারগাঁয়ে যে আমরা বলছি দিন দিন যে আপনার বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল গড়ে উঠছে, যথাযথ মান নিশ্চিত করছে কিনা, সেক্ষেত্রে আমরা যেটা বলি হাসপাতালের পরিবেশ, আপনি যেমন বললেন যে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা হয়তো তারা আগে কোনো দোকানে ফার্মেসিতে বসতো না, এখন একটা পরিবেশ পেয়েছে তারা বসছে, কিন্তু সবাইকে সেই পরিবেশটা নিশ্চিত করতে পারছে? অথবা অনেক সময় দেখা গেল শুরুতে একটা হসপিটাল তারা অনেক ভালো ভালো প্রফেসর মানের ডাক্তারদেরকে নিয়ে আসছে, কিন্তু এরপরে কিন্তু তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। অথবা এই যে ডিপ্লোমা নার্স কিংবা যে ডিগ্রিধারী যে সকল টেকনিক্যাল স্টাফ থাকা দরকার, সেখানে কি দেখা যাচ্ছে যে খুব একদম আনারি অথবা স্টুডেন্টদেরকে দিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল রিপোর্ট আসে, এই যে একটা সম্ভাবনা থেকেই যে একটা আশঙ্কা থাকে একটা ভুল রিপোর্ট আসার, কিংবা একজন যে রোগী তিনি একটি ভুল সেবা পান। তো সেই বিষয়গুলো আসলে এই কতটা নিশ্চিত করছে সোনারগাঁও ক্লিনিকগুলো? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, কারণ আমরা সবাই জানি যে যদি টেস্ট ভুল হয় তাহলে ট্রিটমেন্টে ভুল হবে, কারণ টেস্টের উপরে বেসিস করে ডাক্তার ট্রিটমেন্ট করবে। অর্থাৎ টেস্টের এই জায়গায় ভুল করার কোনো সুযোগ নাই। আর যদি কোনো হাসপাতাল টেস্টের ব্যাপারে কোনো গাফিলতি করে বা টেস্টের ব্যাপারে অমনোযোগী হয় এবং তাদের টেস্টের যদি 20%ও ভুল হয়, সেই ক্ষেত্রে 20% রোগী কিন্তু ভালো ট্রিটমেন্ট বা সঠিক ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হবে। আমরা কিন্তু সঠিক টেস্টের পক্ষে এবং টেস্ট যারা করবে এই ভালো মেশিনের পক্ষে, এবং মেশিন যারা চালাবে স্কিল্ড মানুষের পক্ষে, ডিগ্রিধারী মানুষের পক্ষে। এর বাইরে যে হাসপাতালেই
এর ব্যত্যয় ঘটবে, আমরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা এরকমও শুনেছি যে কিছু কিছু হাসপাতাল নামে তারা দিয়েছে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই ধরনের যে প্রশ্নগুলো আপনি করলেন, আজকে ওই সমস্ত হাসপাতালের কারণে এটি করার সুযোগ আপনি পেলেন যারা এই জিনিসগুলো মেনটেন করে না। অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার ঠিকমতো তারা মেনটেন করে না, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও অপারেশন হয়, এরকমও আমরা শুনেছি। আবার যারা রোগীদের সেবায় যাদের যে কাজ, সে কাজের বাইরেও আমরা শুনেছি যে কেউ কেউ নাকি অতি উৎসাহী হয়ে ওয়ার্ড বয় দিয়েও নাকি সেলাই করায়। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা যারা সাংবাদিক আছেন এবং যথাযথ কর্তৃপক্ষ আছে, সবাইকে আমি অনুরোধ করব এইগুলো বন্ধ করার জন্য, এবং যারা বন্ধ করতে রাজি হবে না তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা আলোচনা করি, একটা পর্যায়ে আলোচনা শেষ হয়ে যায়, ব্যবস্থা আর নেওয়া হয় না। যে প্রতিষ্ঠানগুলো অনুপযুক্ত, মানহীন, যে প্রতিষ্ঠানগুলো হাসপাতাল বলারই উপযুক্ত না, সেই প্রতিষ্ঠানগুলো তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকে, শেষ পর্যন্ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থাটা কবে নেওয়া হবে? আমরাও তো চাই মানহীন হাসপাতাল বন্ধ হোক। আমার একটা প্রশ্ন আছে, সেক্ষেত্রে আপনি তো অনেকদিন সোনারগাঁর এই যদি বলি হাসপাতাল রিলেটেড আপনার ক্যারিয়ার অনেক দিনের, আপনার ক্যারিয়ার দেখেছি সরকারি পক্ষ থেকে আপনি যাদের কথা বলছেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, ব্যবস্থা নেওয়া হয়েছে 2-4টা এরকম উদাহরণ আছে যারা অন্যরা শিক্ষা নেবে এরকম? আমি এখনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমন আমি এখনো দেখি না। যথাযথ কর্তৃপক্ষ এবং যারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা এই সমস্ত হাসপাতালগুলো খুঁজে বের করেন, এবং বিশেষ করে আমার জানা মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্ত হাসপাতালেরই হালনাগাদ তথ্য দেয়া আছে, কয়েক মাস আগেও এগুলো নেওয়া হয়েছে। এই তথ্যগুলো সঠিক কিনা যাচাই বাছাই তারা করতে পারেন, এবং ওই তথ্যের সাথে বাস্তবে মিল আছে কিনা সমস্ত হাসপাতাল তারা ভিজিট করে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারেন। কিন্তু এগুলো বছর বছর আসলে হালনাগাদ কিংবা আমরা যেটা বলি ইনভেস্টিগেশনের বিষয়গুলো সেগুলো করা হয় না। আসলে এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার মতো আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ জানাবো, কারণ স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। এই অধিকার থেকে কেউ বঞ্চিত হোক এটা আমরা চাইব না। আর আমরা উপজেলা সদরে একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই আমরা হাসপাতাল গড়েছি, যাতে এখানকার মানুষ অল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা তারা যেন পায় এবং তাদের সময় যেন বাঁচে, সেটি আমাদের মূল লক্ষ্য। খরচের বিষয়টা যেন আসলে এই প্রসঙ্গে একটি কথা জানার খুব ইচ্ছা। অনেকেই অনেক সময় অভিযোগ করে থাকে যে যখন আপনার হসপিটালে কোনো রোগী গেল, ডক্টর দেখালো, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিছু টেস্ট ধরিয়ে দেয় এবং ওই হাসপাতালে কত নির্দিষ্ট ডায়াগনোসিস সেন্টারে করতে হবে, হয়তো সেখানে ডাক্তারের জন্য একটা কমিশন থাকে। সেই ক্ষেত্রে আসলে মালিক পক্ষের ভূমিকা কি? মালিক পক্ষকে আসলে চায় যে একজনকে মানে একাধিক টেস্ট দেওয়া হোক প্রয়োজনে ডাক্তারদের কোনো নির্দেশনা দেওয়া থাকে কিনা? এইটা অবশ্যই কোনো ডাক্তারের উপর নির্দেশনা থাকে না, আর একজন বিশেষজ্ঞ ডাক্তার এই ধরনের নির্দেশনা মেনে কোথাও চেম্বার করবে একজন ভালো ডাক্তার, আমার এটা মনে হয় না। এবং আমি অবশ্যই বলবো যে আননেসেসারি বা অপ্রয়োজনীয় কোনো টেস্টই কোনো রোগীকে দেওয়া উচিত নয়। রোগের সাথে যদি সংশ্লিষ্ট হয় এবং সেটা যদি অতি প্রয়োজনীয় হয়, সেই ক্ষেত্রেই টেস্ট দেওয়া উচিত। আর অপ্রয়োজনীয় টেস্টকে অবশ্যই পরিহার করা উচিত, কারণ ডাক্তারেরও উচিত এই বিষয়টি চিন্তা করা যে অতিরিক্ত টেস্ট বা অপ্রয়োজনীয় টেস্ট ওই রোগীর আর্থিক ক্ষতির কারণ হবে, এবং সেটি যদি গরিব রোগী হয় দেখা যাবে যে সে টেস্টের টাকার ভয়ে সে ট্রিটমেন্ট থেকেই দূরে চলে যাবে, অর্থাৎ সে চিকিৎসা বঞ্চিত হবে। আমি আহ্বান করব কোনো ডাক্তার বা মালিকদের কেউ, অবশ্যই আমি বিশ্বাস করি যে তারা অতিরিক্ত টেস্টের পক্ষে কেউ নন, তারপরেও আমি আহ্বান করব সবাই যেন অপ্রয়োজনীয় কোনো টেস্টের ব্যাপারে আমরা কাউকে উৎসাহিত না করি। মানে এখন যদি বলি যে স্বাস্থ্যসেবা স্বাভাবিক আছে সোনারগাঁতে? হ্যাঁ, অবশ্যই সোনারগাঁয়ে এখন স্বাস্থ্যসেবা স্বাভাবিক পর্যায়েই আছে। সবাই যারা যেখানে চেম্বার করেন নিয়মিতভাবেই চেম্বার করে যাচ্ছেন। রোগী অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম,
এটা করোনার কারণে হতে পারে। আর সার্বিকভাবে সারা দেশেরই স্বাভাবিক পরিস্থিতি আপনারা জানেন যে একেবারেই 100% এখনও আসেনি, হয়তো কিছুটা সময় লাগবে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ নূর আলমের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টি আজকে এখান থেকে জানতে পারলাম যে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বিশেষ করে যারা সকল নিয়মকানুন মেনে চালাচ্ছেন তাদের সদিচ্ছা রয়েছে। তবে এক্ষেত্রে প্রশাসনে আরও একটু বেশি তৎপর হওয়া প্রয়োজন, যেন কোনো মানুষ স্বাস্থ্যসেবা নিতে এসে প্রতারিত এবং ক্ষতিগ্রস্ত না হয়। ডক্টর মোহাম্মদ নূর আলম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।